সবাইকে তো বলতে পারবো না এখানে দ্বিতীয় লাইন দ্বিতীয় পৃষ্ঠ যাতে তাদের বেশি লাস্টের দিকে ডাবল হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই অন করে দাও, অন করে দাও। ওটা সব টেনে নেন, ইয়ে হবে না। এই ইয়ে এটা সব ঠিক আছে, করে দাও। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, সেজন্য ক্ষমা প্রার্থনাও করছি। আমরা আজকে আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে কিছু ইনফরমেশন জানাতে চাই। আগামী 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকালে যে সমস্ত আয়োজন অনুষ্ঠান এবং যে সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সেগুলো আপনাদেরকে জানাবো এবং সমস্ত বিষয়ে দেশবাসীর সহযোগিতা, আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাউদ্দিন আহমেদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক। আমার পাশে উপবিষ্ট জনাব রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কমিটির সদস্য সচিব। অধ্যাপক মওদুদ আলমগীর পাবেল, মিডিয়া সেলের আহ্বায়ক ও অভ্যর্থনা কমিটির সদস্য। পাশে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামস, তিনি চেয়ারপারসন নিরাপত্তা, যে আছেন নিরাপত্তা প্রধান, আমরা সিএসএফ নামে সবাই চিনি, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের তিনি প্রধান। আমাদের ও দলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা ধন্যবাদ প্রকাশ করছি আপনাদের অকুণ্ঠ সহযোগিতার জন্য। আপনারা সকলেই ইতিমধ্যে অবহিত আছেন যে আর মাত্র কয়েক ঘন্টা পর সমগ্র জাতির 17 বছর ব্যাপী দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন ইনশাআল্লাহ। শুরুতেই আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয়। একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য, অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য। আপনারা জানেন জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করে। তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে লন্ডন হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না সৃষ্টি করে। আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো 100% প্রতিপালন করতে পারিনি। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা
বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে, যেতে চান ভাইয়ের কবরের পাশে। জনদুর্ভোগ পরিহার করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন। এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরপর 2 দিন সরকারি ছুটি, সব মিলিয়ে টানা 3 দিনের ছুটি। তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি। রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও 300 ফুট প্রশস্ত 36 জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছি। এটা কোনো জনসভা নয়, সম্বর্ধনা অনুষ্ঠানও নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন, 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাঁধ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। তারপরেও আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন। রাজধানীতে তাদের প্রবেশ পথ ও যানবাহন, অবস্থান ও অভ্যর্থনা কেন্দ্রের বিস্তারিত তালিকা আপনাদের জানাবো সকলের সুবিধার্থে। এর সাথে থাকছে 20টি মেডিকেল ক্যাম্প, সার্বক্ষণিক চিকিৎসক, প্যারামেডিক, ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স সহ সেসব ক্যাম্পের তালিকাও সকলের সুবিধার্থে আমরা জানিয়ে দিচ্ছি। এছাড়াও মঞ্চের কাছাকাছি 6 শয্যার একটা ফিল্ড হাসপাতালও থাকবে, আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ। বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি মোড়, আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আবদুল্লাপুর, এই 3টি স্থানে হেল্প ডেস্ক থাকবে, যারা মোটর বাইক স্কটের মাধ্যমে যাত্রাপথ নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়িসমূহের পার্কিংয়ের স্থান সায়েদাবাদ অভ্যর্থনা কেন্দ্র, ডেমরা স্টাফ কোয়ার্টার পয়েন্ট দিয়ে প্রবেশ করা গাড়ি সায়েদাবাদ বাস টার্মিনালে পার্কিং করবে। 2, শনির আখড়া অভ্যর্থনা কেন্দ্র এবং মহাকালী অভ্যর্থনা কেন্দ্র। শনির আখড়া ও যাত্রাবাড়ি পয়েন্টের গাড়িসমূহ সায়েদাবাদ বাস টার্মিনাল ও মহাকালী বাস টার্মিনালে পার্কিং করবে। 3, বাবুবাজার অভ্যর্থনা কেন্দ্র, বাবুবাজার ব্রিজের নিচে, নয়াবাজার বাবুবাজার ব্রিজ পয়েন্টের গাড়িসমূহ ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল ও মহাকালী বাস টার্মিনালে পার্কিং করবে। 4, পোস্তগোলা ব্রিজের উপরে অভ্যর্থনা কেন্দ্র, ধোলাইপাড় মোড় অভ্যর্থনা কেন্দ্র, কমলাপুর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র, সদরঘাট লঞ্চ টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র। এখানে আমাদের সেই অভ্যর্থনা কেন্দ্রগুলো ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। সেখানে মেডিকেল টিম সহ অভ্যর্থনা কেন্দ্রে আমাদের স্বেচ্ছাসেবক সবাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাদেরকে দিক নির্দেশনা দেবে। ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়িসমূহের পার্কিংয়ের স্থান: 1, আবদুল্লাপুর অভ্যর্থনা কেন্দ্র, টঙ্গী আবদুল্লাপুর এন্ট্রি পয়েন্টের গাড়ি পার্কিং বিশ্ব ইজতেমার মাঠ, তোরাগ মাঠ। 2, নীলা মার্কেট অভ্যর্থনা কেন্দ্র, কাঞ্চন ব্রিজ 300 ফিট হয়ে
এন্ট্রি পয়েন্টের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিং করবে, অথবা নীলা মার্কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সেখানে করবে। যে দুই জায়গাতে সম্ভব হয় সেই দুই জায়গায় অভ্যর্থনা কেন্দ্র এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে মেডিকেল টিম সহ। দিয়াবাড়ি অভ্যর্থনা কেন্দ্র, গাবতলী এন্ট্রি পয়েন্টের গাড়ি বেড়িবাঁধ হয়ে উত্তরা দিয়াবাড়ি গরুরহাট 17 নম্বর সেক্টরে পার্কিং করবে। চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠ অভ্যর্থনা কেন্দ্র। বসিলা মোহাম্মদপুর হয়ে আসা গাড়ি পার্কিং চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠে হবে। মহাখালী বাস টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র, বিমানবন্দর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র। এগুলো আমাদের অভ্যর্থনা কেন্দ্র, গাড়ি পার্কিং এবং মেডিকেল সার্ভিসের সুবিধা সহ এই তালিকাটা আপনাদের সামনে প্রদান করলাম। তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এবার কেয়ার হাসপাতালে যাবেন 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা 300 ফিট বললে সবাই চেনে। 300 ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আমরা জানি আমাদের শত চেষ্টায়ও প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ জনতার রাজধানীমুখী জনস্রোত প্রশমনের সাধ্য আমাদের নেই। আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ সাক্ষী হতে চলছে। সেই ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সুবিশাল আয়োজন নিশ্চিদ্র বা ত্রুটিহীন করা আমাদের এই ক্ষুদ্র কমিটি এমনকি বৃহৎ দলের পক্ষেও সম্ভব নয়। তারপরেও আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে স্বতঃস্ফূর্ত নেতা কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম। এই বিশাল আয়োজনে আমাদের মিডিয়া সতীর্থ হিসেবে আপনারা এই যাবৎ যে সহযোগিতা প্রমাণ রেখেছেন সেই জন্য জানাই গভীর কৃতজ্ঞতা এবং আগামীতে সেটা অব্যাহত রাখার অনুরোধ জানাই। আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেজন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জনাব তারেক রহমান ও জিয়া পরিবারের এই স্বদেশ প্রত্যাবর্তন সকলের সহযোগিতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই শুভকামনা প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি শুরুতে বলছিলেন যে তার একটা আসবেন, আসার পরে এবারকে তার মাকে দেখে যাবেন অসুস্থ মাকে, তারপরে তিনি এর আগে অভ্যর্থনা, তারপরে তার বাবার কবরে যাওয়ার ইচ্ছা আছে। সেদিনই যাবেন, মানে কালকেই যাবেন না পরদিন যাবেন? না, খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের এটা আগে বলে নেই, আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান 2 নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না। বাকি অনুষ্ঠান আপনারা জানতে পারবেন। আমি আগাম শুধু 26 তারিখের অনুষ্ঠানটা আপনাদের সামনে বলতে পারি। 25 বলে ফেলেছি, 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে
শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন। সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া সেটা, এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে, সেটা এখনো আমরা বিস্তারিত ঠিক করি না, আপনাদেরকে যথাসময়ে জানাবো। স্মৃতিসৌধটা তো প্রথম দিন শুধু মাজার এবং স্মৃতিসৌধ 26 তারিখ। 26 তারিখে বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা দিয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জ্ঞাপন, এইটুক 26 তারিখের অনুষ্ঠান। আস্তে একজন করে সেটা আপনাদেরকে জানানো হবে আগে যথাসময়ে। আমি 25-এর অনুষ্ঠান বললাম, 26 তারিখেরটা বলে দিলাম। তারপরের অনুষ্ঠানগুলো আপনারা শুধু জানেন যে 27 তারিখ তিনি এনআইডি কার্ড করবেন, ভোটার করবেন, সেদিন ঈশ্বরের সময়, সেটা আপনারা যথাসময়ে টাইম অ্যান্ড প্লেস জানতে পারবেন। এই বিষয়টা আমার মনে হয় ব্রিগেডিয়ার সাহেব জবাব দেন। নিরাপত্তা বিষয়ে নিরাপত্তা বিষয়টাই তো গোপনীয়। আমি আপনাদেরকে অনুরোধ করব এই সম্পর্কে যত কম বলা যায় সেটার মধ্যে সীমিত থাকাই বলে আমাদের সবার জন্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যে আমরা সবাই যেভাবে কাজ করছি সেটা অনুষ্ঠানকে পৌঁছানো সব। তারপরেও ব্রডলি আপনাদেরকে বলি, আমাদের যে দলগত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতা কর্মী এবং সর্বোপরি বাংলাদেশে আপাময় জনসাধারণ। এটি হল আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানার মধ্যে যতটুকু নিরাপত্তার থ্রেট আছে তার চেয়ে ধরনের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। সরকারের সকল সংগঠন। আর আপনাদের মধ্যে অনেকেরই একটা ধারণা এবং অনেক আমরা নিউজ দেখি এসএসএফ সরকারের একটা অংশ। আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো ডিসিশন দেই নাই, কিন্তু অনেকগুলো হয়তো বিভিন্ন সোর্স থেকে আমরা পেতে পারি। আমরা সরকারের কাছ থেকে সার্বিক সহায়তা পাচ্ছি এবং এই জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। বল। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছিল। বর্তমানে এটা অব্যাহত রয়েছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? যারা অপতথ্য ছড়াচ্ছে সেটা তাদের ভিন্ন উদ্দেশ্য আছে, কিন্তু মানুষ সেগুলো বিশ্বাস করে না। সুতরাং এই বিষয়ে আমরা এগুলো আমলে নিচ্ছি না। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান সেভাবে আমরা সাজাইনি। শুধু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে অভ্যর্থনা স্থলে এসে
আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন, এইটুকু। ওখান থেকে না ভোটার সংক্রান্ত যে কাজগুলো সম্পন্ন করবেন সেটা কি এমনি সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন করবেন? সেটা আপনারা জানতে পারবেন অনুষ্ঠান। সালাউদ্দিন ভাই, একটা উনি যে বাসভবনে উঠবেন সেখানকার নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে কি হবে? এগুলো তো বলেছেন ব্রিগেডিয়ার সাহেব, সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আর মিডিয়া সংক্রান্ত কিছু বক্তব্য আছে, আপনারা প্রশ্ন করলে ভালো হতো। তারপরে আমি ডক্টর পাবেলকে বলবো যে মিডিয়া কর্মীদের জন্য কি ব্যবস্থা আছে সেটা উনি বলুন। জি, ধন্যবাদ। আমার মনে হয় যে মিডিয়া কর্মীদের ব্যাপারে আমাদের এই কমিটির আহ্বায়ক জনাব সালাউদ্দিন সাহেব যতটা বিস্তারিত বলেছেন, প্রথমত তিনি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সহযোগিতার জন্য। আমরা আশা করবো যে আগামীতেও আপনাদের এই সহযোগিতাটা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে একটা বিশাল একটা আয়োজনের অনুষ্ঠান, এ সম্পর্কে আমাদের পূর্ব অভিজ্ঞতা কেন, দেশের কারোরই এটা নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সুতরাং আপনাদের সহযোগিতা সর্বোচ্চভাবে আমরা চাইবো। আপনারা জানেন যে বিমানবন্দরের রেড জোন যেটা, যে জায়গাতে আমরা মূলত আমাদের স্থায়ী কমিটির সদস্যের বাইরে আর কেউই যাবেন না, তার বাইরেই প্রথমেই মিডিয়ার কর্মীদের জন্য আমরা আপনাদের জন্য যারা সেটা জায়গা নির্ধারণ করা আছে এবং সেখানে প্রবেশের জন্য আমরা যে নিরাপত্তা পাস, সেটা আপনারা সকল সংবাদপত্র এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন থেকে আমাদের কাছে যা এসেছে সেটাকে সবটা বিবেচনা নিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী এবং নিরাপত্তার সাথে যারা সংশ্লিষ্ট তাদের যতটুকু সক্ষমতা রয়েছে সবকিছু বিবেচনা করে আমরা সেটা বিতরণ করবো। আজকে আপনারা সেটা পেয়ে যাবেন এবং এটা সমন্বয়ের দায়িত্ব থাকবেন আমাদের মিডিয়া সেলের সদস্য সায়র কবির খান, আতিকুর রহমান রুমন এবং তাদেরকে সহযোগিতা করবেন জাহিদুল ইসলাম রনি। এবং এটা আপনাদের একটু পরে আপনারা এখানে অপেক্ষা করলে হয়তো আমরা শুরু করতে পারবো। আপনার নিজস্ব পরিচয় দিয়ে আপনারা এটা সংগ্রহ করবেন। এটা পৃথকভাবে বিমানবন্দরে যেটা আছে সেরকম, আবার 300 ফিট যে জায়গায় আমাদের ওখানে ছোট্ট একটা যেটা বলতে পারি আমরা যে একটা যে অনুষ্ঠানে যে আয়োজনটি আছে সেখানেও আপনাদের জন্য পৃথক পাস থাকবে, সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। তবে আমার মনে হয় না যে যারা বিমানবন্দর যারা কভার করবেন তারা এই জায়গাতে এসে একই ব্যক্তির পক্ষে এটা হয়তো সম্ভব হবে না। আপনাদের জন্য সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে আপনারা দ্বিতীয় একটা টিমকে সেখানে প্রস্তুত থাকবেন। একটি অনুরোধ যে একটা রেড জোন আছে যেটাকে অতিক্রম কেউই করতে পারবে না, ফলে সেখানে কেউই আপনারা দয়া করে প্রবেশের চেষ্টা করবেন না। আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা সেখানে করা আছে। আপনারা যারা রাইজার ওখানে বসাতে চান সেটা একদম মঞ্চের সামনাসামনি করা যাবে না, তার কারণ তাতে মঞ্চের পেছনে যারা থাকবেন অতিথিবর্গ বা আমাদের যারা অন্যান্য নেতাকর্মী তাদের দেখাটা বাধাগ্রস্ত হবে। সুতরাং দুই পাশে পর্যাপ্ত জায়গা রাখার চেষ্টা করছি আমরা, সেখানে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর এর সাথে যারা বিমানবন্দরে যারা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যারা গাড়ি নিয়ে যাবেন তাদের গাড়িতে একটা স্টিকার থাকবে এবং সেখানে আপনাদের বৈধ পরিচয়পত্র, সেটা কিন্তু আমাদের বিষয় না, নিরাপত্তার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের পরিচয় নিশ্চিত করে আপনাদের গাড়ি এবং তারা পর্যবেক্ষণ করার পরে এবং আপনাদের যে প্রফেশনাল পাস আছে সেটাকে সঙ্গে এবং আমাদের যে পাসটা দেওয়া আছে সবগুলোকে একখানে করে তারা ওখানে যাওয়ার অনুমতি দেবেন। এটা আপনারা সম্ভবত চেষ্টা করবেন যত দ্রুততার সাথে আপনারা সেই জায়গায় যেতে পারেন সেটা ভালো, কারণ যদি মহাসড়ক বা বিমানবন্দর সড়ক যদি যান বেশি ভারাক্রান্ত হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাদের সেখানে পৌঁছবার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর আপনাদের গাড়ি যারা মোটরকেডকে অনুসরণ করতে চান তাদের কিন্তু মোটরকেডের সর্বশেষে কিন্তু জায়গা নিতে হবে, কারণ তারা নিরাপত্তাজনিত কারণে মোটরকেডের অভ্যন্তরে কোনো জায়গাতে আপনাদেরকে যাওয়ার থাকার জায়গা করবেন না। এর পাশে অন্যান্য কয়েকটা পয়েন্ট আছে, যেমন ওভারপাস আছে কয়েকটা, সেই জায়গায় আপনারা আপনাদের নিজস্ব মিডিয়া কর্মী বা আপনারা কিভাবে সেখান থেকে সম্প্রচার করবেন সেটার ব্যবস্থা করতে পারেন। আর বিমানবন্দরের অভ্যন্তরে আমরা শুধুমাত্র আমাদের মিডিয়া সেল এবং বিএনপি মেইন পেজের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে যারা আসবেন তাদের একটা ক্যামেরা, এই 3টি ক্যামেরা ভেতরে থাকবে। ফলে আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের ফিডটা আপনারা সেখান থেকে আমাদের মিডিয়া সেল পেজ থেকে আপনারা ফিডটা নিতে পারবেন। সেটা আপনাদের ওইটুকু অংশের জন্য অনুরোধ করবো যে ওখানকার এক্সক্লুসিভ বলতে যেটা বোঝায় সেটা আমরা অন্য কাউকেই এটা দেওয়ার সক্ষমতা আমাদের নেই। এইটুকুই বোধহয় আপনাদের জন্য বলা। আর এর বাইরে যে আমাদের কমিটির আহ্বায়ক যেটা বলেছেন যে অন্যান্য স্থাপনা যেমন এভারকেয়ার হাসপাতাল অথবা আপনার বাড়ির পাশের কাছের জায়গাতে এখানে মিডিয়া পয়েন্ট আছে, কিন্তু সেই জায়গা অতিক্রম করে আপনারা দয়া করে কোনো রকমভাবে আমাদের জন্য নিরাপত্তার কোনো সমস্যার সৃষ্টি করবেন না। পরবর্তী দিনে যেটি উনি বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজার জিয়ারতকালে তিনি যখন যাবেন এবং জাতীয় স্মৃতিসৌধে সেই জায়গাতেও আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা থাকবে
এই 2 দিনের জন্য এই পাসটা কিন্তু বলবৎ থাকবে। 25 এবং 26 তারিখের জন্য এই পাসটা থাকবে। একই পাস ব্যবহার করে আপনারা এই দুটি দিন ব্যবহার করতে পারবেন, সেটা আপনাদেরকে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। এই পাসটা যেন আপনাদের সাথে থাকে, এটা না থাকলে কিন্তু নিরাপত্তা কর্মীরা আপনাদের কিন্তু ওই জায়গায় থাকবার অনুমতি দিতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, আপনারা আমাদেরকে যতটা সহযোগিতা করেছেন তার জন্য কৃতজ্ঞতা। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত রাখবেন, সে ব্যাপারে আপনাদেরকে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। এটা নিরাপত্তাজনিত কারণে এটা প্রথম দিন থেকে বলা হয়েছে যে এটা সম্ভবত অনুমতি নেই আর কি। ডিজিটালের কাছে জানতে চাবো যে না বলা শেষ। আমি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে গেলে নেতাকর্মীদের মধ্যে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয় এবং সহযোগিতাপূর্ণ আচরণ মাঝে মধ্যে পেয়ে থাকি। না, সেগুলো বিষয়গুলো 2000 খুব শক্তভাবে সেগুলো দেখা হবে, পোশাকধারী 2000 দেখা হবে। আমাদের যে যাদের উপর দায়িত্ব আছে, 2000 স্বেচ্ছাকর্মী আছে, স্বেচ্ছাকর্মী আছে, এবং তারা পোশাক মানে পরে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যাই হোক, এতক্ষণ আপনারা যে বক্তব্য শুনেছেন এবং আমাদের একটা চূড়ান্ত, এই আমি বলবো যে একরকম চূড়ান্তই এই ব্রিফিংটি টোটাল প্রস্তুতির উপর আমাদের এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক আপনাদেরকে জানিয়েছেন, আমাদের মিডিয়ার বিষয়টিও জানিয়েছে পাবেল ভাই, এবং নিরাপত্তার বিষয়টিও জানিয়েছে আমাদের ব্রিগেডিয়ার শামস ভাই। সবগুলো মোটামুটি আপনারা অবহিত হয়েছেন। আমরা আশা করছি আগামীকালকে যে প্রত্যাবর্তন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যাশিত, এবং সারা দেশের নেতাকর্মীরা আজকে উচ্ছ্বসিত, 17 বছর পর তার এই প্রত্যাবর্তন। কারণ এর পেছনে আছে তার উপর নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলায় সাজা দেওয়া, নানাভাবে তাকে বাধাগ্রস্ত করা, জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার ফ্যাসিবাদী সকল চক্রান্তকে অতিক্রম করে আজকে তার ফিরে আসা। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই কাম্য, এবং শুরু থেকেই আপনারা সহযোগিতা করে এসেছেন। সেই কারণে আজকে সমস্ত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এই সংবাদ বিবরণীর এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে এবং অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সফর সঙ্গে আসবে। ধন্যবাদ। এখানে আর একটা সংবাদ সম্মেলন আছে, দয়া করে আপনারা আমার কি করতে হবে, আমার কি ব্যাপার লাগাতে